বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শারমিন আক্তার, প্রভাষক ইতিহাস, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ থেকে আয়োজিত অনলাইনে ক্লাস বরাবরের মতো আজকে আমি তোমাদের মাঝে চলে এসেছি। আজকে আমি ক্লাস নেব তোমাদের একাদশ শ্রেণীর সেশন 2020 আর 21 সনের শিক্ষার্থীদের জন্য। আজকে যারা নতুন ফার্স্ট ইয়ার যারা ভর্তি হয়েছ তাদের আমি তোমাদের আজকে ইতিহাস প্রথম পত্র তোমাদের ক্লাস নেব। তোমরা সবাই জয়েন করে ফেলো এবং ক্লাসগুলো প্রত্যেকটা মেয়ে সুন্দর করে দেখবে। তো আজকে তোমরা সবাই নতুন কলেজে ভর্তি হয়েছ, তো সবাইকে ক্লাসগুলো দেখতে হবে, ক্লাসগুলো করতে হবে। যেহেতু আমাদের এখন আর কলেজ ক্যাম্পাসে ক্লাস হচ্ছে না, তো আমাদের কি করতে হবে, এখন অনলাইনে ক্লাসগুলোকে প্রত্যেকটা মেয়েকে জয়েন করতে হবে, ক্লাসগুলো দেখতে হবে এবং আমরা এই অনলাইনে ক্লাসের মধ্য দিয়েই আমরা কলেজটা উপলব্ধি করব। তো তোমরা সবাই ক্লাসে জয়েন করে ফেলো এবং ক্লাসগুলো প্রত্যেকটা মেয়েই তোমরা ক্লাসগুলো দেখবে। তোমাদের আমি ইতিহাস প্রথম পত্রে প্রথম অধ্যায় তোমাদের পাঠদান করব। তো আজকে তোমরা সবাই প্রথম পত্র এবং প্রথম অধ্যায় তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে এবং প্রত্যেকটা মেয়ে আগেই তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা প্রথমে তোমরা বই নিবে, তারপর সামনে খাতা কলম নিয়ে বসে যাবে এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে একটা খাতা তৈরি করবে এবং ইতিহাসের জন্য একটা আলাদা খাতা তৈরি করবে এবং সেখানে আমি যা তোমাদের পড়াবো ওই পড়াগুলো কি করবে, সুন্দর করে লিখে রাখবে এবং যে সনগুলা, যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি তোমাদের বলবো ওই জিনিসগুলা কি করবে, তোমরা খাতায় উঠিয়ে ফেলবে। তো যাই হোক, তো আমাদের ক্লাস করতে হবে, ক্লাসগুলো কি করতে হবে, আমাদের মনোযোগ সহকারে দেখতে হবে এবং সুন্দর করে স্টাডি করতে হবে, কারণ এখন থেকে তোমাদের প্রথম যাত্রা শুরু, তাই না মেয়েরা? তো এখন কিন্তু তোমাদের কি থেমে থাকা যাবে না। তো এর যতই কিছু আসুক না কেন, যত বাধাই আসুক না কেন, সব বাধা অতিক্রম করে আমাদের কি করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো এখন তোমরা ভাবতে পারো যে এখন কলেজ বন্ধ, আমরা তোমাদের তো কলেজে যেতে হচ্ছে না, তো তাই বলে কি তোমাদের কিন্তু ক্লাস কিন্তু থেমে থাকছে না। তোমাদের দেখো অনলাইনে ক্লাস, প্রত্যেকটা টিচারই ক্লাসগুলো নিচ্ছে এবং ক্লাসগুলো তোমাদের দেখতে হবে। দেখো এক এক করে কিন্তু তোমাদের এক সময় দেখা যায় আজকে তোমরা নতুন, দেখা যাবে যে আস্তে আস্তে তোমরা আবার পুরাতনও হয়ে যাবে। তো এর মধ্য দিয়েই তোমাদের কি করতে হবে, অতিবাহিত করতে হবে। তো এর মধ্য দিয়েও তোমাদের কি করতে হবে, পড়াগুলো কমপ্লিট করে যেতে হবে। তো আজকে যেহেতু তোমরা নতুন, তো নতুন হিসেবে তোমরা কি করতে হবে, তোমরা এখন আর সময় নষ্ট করবে না, প্রথম থেকেই সময়গুলো তোমরা কাজে লাগাবে এবং প্রথম থেকেই তোমরা রুটিন অনুযায়ী তোমরা কি করবে, পড়াশোনা শুরু করে দিবে। এবং প্রত্যেকটা মেয়েকেই আমি তোমাদের একটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে তোমরা তোমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে এখন এবং পড়া তোমাদের শুরু করতে হবে এবং পড়াগুলো প্রত্যেকটা মেয়েই শুরু করে ফেলো এবং তোমরা প্রত্যেকটা মেয়েই এখন থেকেই রুটিন তৈরি করে ফেলবে এবং ওই রুটিন অনুযায়ী কি করবে, তোমরা ক্লাস দেখবে এবং ওই রুটিন অনুযায়ী তোমরা বাসায় স্টাডি করবে এবং সবকিছু রুটিন মাফিক তোমরা এখন চলাফেরা করবে। তো এর মাঝেই তোমরা দেখবে তোমাদের সফলতা তোমরা খুঁজে পাবে। তো এখন আর অবশ্যই সময় তোমরা কাটাবে না। তো এই সময়ের মধ্যে তোমরা ক্লাসগুলো কমপ্লিট করে ফেলো, পড়াগুলো কমপ্লিট করে ফেলো, প্রথম থেকেই তোমরা পড়া শুরু করে ফেলো। তো আর তোমাদের মাঝে যে জিনিসগুলা আজকে যারা ইতিহাস সাবজেক্টটা নিয়েছো
তো তাদেরকে জন্য অনেক অনেক ধন্যবাদ যে তোমরা এই সাবজেক্টটা অবশ্যই বুঝতে পেরেছো, যে বুঝেই কিন্তু সাবজেক্টটা নিয়েছো, যে সাবজেক্টটা তোমাদের আজকে পড়তে হচ্ছে এবং ভবিষ্যতেও কিন্তু তোমাদের এই সাবজেক্টটা কাজে লাগবে। তো তো এর আগেও কিন্তু তোমাদের আমি বলেছি এই সাবজেক্ট সম্পর্কে তোমাদের কি গুরুত্বপূর্ণ বিষয়, কি জিনিস আছে, এটা নিয়েও কিন্তু আমি তোমাদের আগের ক্লাসে আমি তোমাদের আলোচনা করেছিলাম। তো যাই হোক, আজকে আমি তোমাদের দ্বিতীয় ক্লাস নিচ্ছি। তো এর মাঝে তোমরা সবাই জয়েন করে ফেলবে। তা কারণ হচ্ছে, দেখো, পড়া যখন শুরু হয়ে যায়, ওই শুরুর থেকে যদি তোমরা যদি পড়াগুলো যদি বুঝতে পারো, তাহলে কিন্তু তোমাদের কাছে কিন্তু এত সমস্যা হওয়ার কথা না। কিন্তু প্রথম থেকে যদি ক্লাসগুলো যদি না করো, না দেখো, তাহলে কিন্তু তোমাদের কাছে মনে হবে যে বিষয়টা অনেক কঠিন, কিংবা পারছো না, বুঝতে পারছো না, তখন নানা রকম সমস্যা সৃষ্টি হতে পারে। তো এর জন্যই আমি বলছি যে যে কোনো জিনিসই দেখা যায়, তুমি যদি স্টাডি না করো, সহজ জিনিসই তোমার কাছে কিন্তু কঠিন লাগবে। আর যদি তুমি কন্টিনিউ স্টাডি করো, তাহলে দেখা যায় তোমার কাছে কঠিনটাও সহজ হয়ে যাবে। তো এর জন্য আমি বলছি যে তোমরা সবাই জয়েন করো, ক্লাসগুলো দেখো। দেখো, আমরা তোমাদের জন্য এই জুমে তোমাদের ক্লাস নিচ্ছি। তো দেখা যায় যে এই টাইম অনুযায়ী তোমাদের রুটিন দেওয়া আছে, তোমাদের ফেসবুক গ্রুপে রুটিন দেওয়া আছে। তো ওই রুটিন অনুযায়ী তোমরা ক্লাসগুলো দেখবে। তো আজকে আমি তোমাদের, দেখো, রুটিন অনুযায়ী তোমাদের ক্লাসে আমি চলে এসেছি। তোমাদের আজকে 10টা থেকে ক্লাস শুরু হয়ে হচ্ছে। তো 10টার মধ্যেই কিন্তু আমি তোমাদের ক্লাসে কিন্তু চলে এসেছি। তো তোমাদেরও ঠিক এই 10টার মধ্যে তোমাদের যে টাইমটা দেওয়া থাকবে, ঠিক ওই টাইম অনুযায়ী তোমরা ক্লাসে সবাই অ্যাটেন্ড করবে। তো যাই হোক, তো আমরা যেহেতু সাবজেক্টের সম্পর্কে জানি, সাবজেক্টের গুরুত্ব কতটুকু এই সম্পর্কে আমরা জানি, তাই না? তো এই গুরুত্ব অনুযায়ী কিন্তু আমাদেরও কিন্তু ঠিক ওই পরিমাণেও কিন্তু গুরুত্ব দিতে হবে এই সাবজেক্টের প্রতি, এবং ক্লাসগুলো দেখতে হবে, এবং কন্টিনিউ তোমাদের কি করতে হবে, স্টাডি করতে হবে। আচ্ছা, যাই হোক, আজকে আমি তোমাদের মাঝে অনেক কথা বলে ফেললাম। তো আর এখন কথা না বাড়িয়ে আমরা কি করব, ছোট্ট একটা টপিকসে আজকে আমরা চলে যাব। তো এই টপিকটা আমরা সবাই জানি, এবং তারপরেও আজকে আমি তোমাদের একটু জানাতে চাচ্ছি, যা তোমরা এই জিনিসগুলো আগেও পড়েছ, এবং এখনো তোমরা এই জিনিসগুলো একটু দেখবে, দেখবে যে তোমাদের মাঝে জিনিসগুলা কি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। দেখো, আজকে তোমাদের মাঝে যে জিনিসগুলো আজকে আমি তোমাদের আগে পড়িয়েছি, এবং আগেও তোমরা কিন্তু পড়েছো, এখনো তোমরা ওই জিনিসগুলো পড়বে, এবং তোমাদেররা যখন উপরে ক্লাসে যাবে আরো, তখন তোমরা এই জিনিসগুলোই পড়বে। তাহলে তোমাদের কাছে কিন্তু সবকিছু কিন্তু জানা, কিন্তু জাস্ট তোমাদের একটু দেখা, দেখলেই কিন্তু তোমাদের আগের পড়াগুলো কিন্তু মনে হয়ে যাবে, তাই না? এখন আমরা আজকে দেখব কি, দেখো, পলাশী যুদ্ধ এবং পলাশী যুদ্ধের কারণ। কারণ দেখো, তোমরা কিন্তু নিচের ক্লাসেও কিন্তু পড়ে এসেছো পলাশী যুদ্ধ কারণ, এবং তোমরা কিন্তু অনেকেই কিন্তু এই মুভিটাও কিন্তু দেখেছো, তাই না? তো এই ঘটনাটা আজকে আমি তোমাদের মাঝে বলবো, আবার তোমাদের আগের স্মৃতিগুলো একটু মনে করে দেওয়ার জন্য। দেখো, এই পলাশী যুদ্ধ ঘটনা কিন্তু আমরা সবাই কিন্তু জানি, তাই না? সবাই কিন্তু জানি, কিন্তু জানার পরেও আমাদের আরেকটু জানতে হবে, আরেকটু বুঝতে হবে। এবং তোমাদের, তোমরা বলতে পারো যে টপিকটা তো একেবারেই সহজ, তাই না? কিন্তু হ্যাঁ, তোমাদের আমি বলবো যে ইতিহাসটা হ্যাঁ সহজ, অনেক সহজ, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ো। তো দেখো, আজকে আমি পলাশী যুদ্ধের ঘটনাটা তোমাদের একটু বলে দিচ্ছি। তো এটুকু থেকে তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। দেখো, এই ভারতবর্ষের ইতিহাসে আলিবুদ্দিন খানের এই অবিস্মরণীয় একটা নাম ছিলেন। তখন দেখো, তার যে প্রকৃত নাম কি ছিলেন, এটা কিন্তু আমাদের জানতে হবে, তাই না? দেখো, তোমাদের
এটা কিন্তু তোমাদের থাকতে পারে, বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে, সৃজনশীল থাকতে পারে। তো এই জন্য কিন্তু আমি তোমাদের পুরা জিনিসগুলোই আমি তোমাদের বলে দিচ্ছি যে প্রকৃত নাম ছিলেন মোহাম্মদ আলী। তাহলে তার প্রকৃত নামটা কি ছিল? মোহাম্মদ আলী। এবং তার জাতিতে তিনি ছিলেন কি? তুর্কি বংশ। সে তুর্কি বংশের ছিলেন, সে জাতিতে তুর্কি বংশ ছিলেন এবং তার নাম কি ছিলেন? মোহাম্মদ আলী। দুটো জিনিস কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন এই দুটো জিনিস কিন্তু তোমাদের কিন্তু চিরকাল মনে রাখতে হবে, ঠিক আছে? এখন দেখো তখন কি করেছিল, প্রথমে তিনি তখন কি করলো, বিহারে তখন শাসনকর্তা ছিলেন। তারপরে সে বিহারে শাসনকর্তা ছিলেন এবং পরে তার স্বীয় যোগ্যতা অনুযায়ী তখন তার কি করেছে, 1740 খ্রিস্টাব্দে তখন গিরিয়া যুদ্ধে তখন এই বাংলা নবাবে সরফরাজ ও খানাকে পরাজিত হত্যা করে তখন কি করেছে, বাংলা, বিহার, উড়িষ্যা তখন কি পেল, নবাব হন। তখন বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হয়েছিলেন। এবং দেখো তখন মারাঠার যে বর্গীয় দমন তার শাসনকালে তার এটা ছিল কি একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল। এখন দেখো তখন কি করেছিল, ইংরেজের সম্পর্কে তিনি অত্যন্ত সচেতন এবং সজাগ ছিলেন। ইংরেজদের সম্পর্কে সে অত্যন্ত সজাগ ছিলেন এবং সচেতন ছিলেন। তখন দেখো ইংরেজরা যথেষ্ট সমীহ করে চলতেন। তখন নবাব আলিবুদ্দিন খানের কোনো তখন কি ছিলেন না, কোনো পুত্র সন্তান ছিলেন না। আলিবুদ্দিন খানের কোনো পুত্র সন্তান ছিলেন না, কিন্তু তার কি ছিলেন, কন্যা সন্তান ছিলেন। এখন দেখো তার যে কন্যা সন্তান ছিলেন, তার মধ্যে 3জন কন্যা সন্তান ছিলেন। এখন আমাদের অবশ্যই জানতে হবে এই 3জন কন্যা সন্তানের নাম কি ছিলেন। তাহলে তোমরা চট করে খাতায় লিখে ফেলো যে তার 3জন যে কন্যা সন্তান ছিল, তো তার কন্যা সন্তানগুলোর নাম কি ছিলেন। এখন দেখো তার কন্যা সন্তানের নাম ছিলেন আমেনা, ময়মনা ও ঘসিটি বেগম। এই 3জন তার কি ছিলেন, কন্যা ছিলেন, কিন্তু তার কোনো পুত্র সন্তান ছিল না। এখন দেখো আমেনা আর হচ্ছে কি ময়মনার 2জন পুত্র সন্তান ছিলেন। আমেনার এবং ময়মনার কি ছিলেন, পুত্র সন্তান ছিলেন, কিন্তু ঘসিটি বেগমের কোনো পুত্র সন্তান ছিল না। এখন তার মানে কি 2 বোনের পুত্র সন্তান ছিলেন আর 1 বোনের কোনো পুত্র সন্তান ছিলেন না। এখন আমেনা ও ময়মনার কিন্তু 2 ঘরে 2টা পুত্র সন্তান ছিলেন। এখন দেখো এখন এটা নিয়ে কি হয়েছিল এই সম্পর্কে এখন আমি তোমাদের মাঝে আলোচনা করছি, সুন্দর করে তোমরা দেখো। দেখো আলিবুদ্দিন খান তখন কি করেছে, যে আমিনার যে পুত্র ছিলেন সিরাজউদ্দৌলা, তখন তাকে সে কি করতেন, অত্যন্ত স্নেহ আদর অনেক মানে স্নেহ করতেন। এখন দেখো তার মৃত্যুর পূর্বে তখন তিনি কি করলেন, সিরাজউদ্দৌলা তার উত্তরাধিকারী মনোনীত করে গেলেন। তখন কি করেছে, তখন আমিনার যে পুত্র ছিলেন সিরাজউদ্দৌলা, তখন কি করেছে, এই সিরাজউদ্দৌলাকে তখন কি করলেন, তখন সিরাজউদ্দৌলাকে তখন কি করলো, তাকে যখন আলিবুদ্দিন খান মৃত্যুবরণ করবেন তখন কি করলেন, তার আগে তখন সিরাজউদ্দৌলাকে তার সমস্ত উত্তরাধিকারী তাকে মনোনীত করে গেলেন। তখন দেখো 1733 খ্রিস্টাব্দে তখন সিরাজউদ্দৌলা তখন জন্মগ্রহণ করলেন। 1733 খ্রিস্টাব্দে এই জিনিসগুলো কিন্তু তোমাদের জানতে হবে যে সিরাজউদ্দৌলা কত সনে জন্মগ্রহণ করেছিলেন। এবং 1733 খ্রিস্টাব্দে তখন কি করলো, সিরাজউদ্দৌলা জন্মগ্রহণ করেছিলেন। এখন দেখো তখন তার পিতার নামে তখন কি করেছে, মির্জা মোহাম্মদ হাসিম ও জয়নুরউদ্দিন খান। তখন তার যে পিতা ছিলেন, সিরাজউদ্দৌলার যে পিতা ছিলেন, পিতার নাম ছিলেন মির্জা মোহাম্মদ হাসিম জয়নুরউদ্দিন খান। এই জিনিসগুলা কিন্তু তোমাদের মনে রেখে খাতা লিখে রাখতে হবে। এখন দেখো তখন কি করেছে, 1756 খ্রিস্টাব্দে তখন কি করলো, এপ্রিল মাসে নবাব আলিবুদ্দিন খানের মৃত্যুর পর, দেখো আলিবুদ্দিন খান কত সালে মৃত্যুবরণ করেছিল এটাও কিন্তু তোমাদের জানতে হবে, যে 1755 খ্রিস্টাব্দে তখন কি করেছে, এই আলিবুদ্দিন এপ্রিল মাসে তখন কি করেছে, মৃত্যুবরণ করেছে। তখন দেখো তখন তার বয়স কত ছিলেন, সিরাজউদ্দৌলা তখন 22 বছর
বয়সী সিরাজদৌল্লা তখন কি করেছে, মুর্শিদাবাদের মঞ্চদে বসেন। তখন তার যখন মৃত্যুবরণ করেন আলেবুদ্দিন খান, তখন সিরাজদৌল্লার বয়স ছিল তখন কত, 22 বছর। 22 বছর বয়সে তখন কি করেছে, তখন সে মঞ্চদে বসেছেন। এবং মঞ্চদে ও অসীম হওয়ার পর থেকে তখন সিরাজের নবাব প্রতিবন্ধকতার তখন কি হয়েছে, সম্মুখীন হতে হয়েছে। তখন দেখো কেননা তার সিংহাসনে ও আরোহণে তখন কি করেছে, আলিবুদ্দিন খানের অপর দুই কন্যা সহজেই মেনে নিতে পারেনি। যখন সিরাজদৌল্লা যখন সিংহাসনে বসে, তখন যে আলিবুদ্দিন খানের যে দুজন কন্যা সন্তান ছিলেন, তখন তার ওই দুজন কন্যা সন্তান তা মেনে নিতে পারেনি। তখন দেখো তার বিশেষ কিন্তু তখন বিশেষ করে তার যে বড় খালা ঘসেটি বেগম, তখন ওই ঘসেটি বেগম সিরাজের এক খালাতো ভাই যে ছিলেন শওকত জং, তখন এই মঞ্চতে বসানোর জন্য ষড়যন্ত্র শুরু করে দিলেন। তার যে সিরাজদৌল্লার তখন খালাতো ভাই কে ছিলেন, শওকত জং। এখন শওকত জংকে কি করলো, এই সিংহাসনে বসানোর জন্য তখন ঘসেটি বেগম তখন কি করেছে, তখন ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এখন দেখো এতে ইন্দুযুগায় ঘসেটি বেগম তখন তখন এতে তাকে সাহস জুগিয়েছে। দেখো ষড়যন্ত্র করলো ঘসেটি বেগম, তখন দেখো তখন কি করলো, তখন তাকে সাহস শওকত জংকে সাহায্য মানে তোমাকে সাহস জুগিয়েছে ঘসেটি বেগম ও দেওয়ান রাজা রাজবল্লভ। তখন এরা কি করেছে, শওকত জংকে সাহস জুগিয়েছে। এখন দেখো অন্যদিকে যে নবাবের প্রধান সেনাপতি বকশি মীর জাফর ভূমিকা ছিল কুচক্রী। তখন দেখো এদেরকে প্ররোচনায় সমর্থনে তখন কি করেছে, উৎসাহিত হয়ে তখন পুনিয়ায় শাসনকর্তা শওকত জংকে সিরাজের প্রতি অবাধ্যতা প্রদর্শন করেন এবং তার আনুগত্য মেনে নিতে অস্বীকার করেছেন। তখন দেখো সিরাজদৌল্লা যখন মনসুদ্দে যখন আরোহণ করেন, তখন পরপরই উপলব্ধি করে যে ঘরের শত্রুকে দমন করতে না পারলে তার মনসদে নিকণ্ঠ হয়ে যাবে। দেখো তখন সিরাজদৌল্লা যখন সিংহাসনে বসে, তখন সে উপলব্ধি করলো যে তার খালাতো ভাই, তার খালা সবাই মানে তাকে মেনে নিতে পারছে না, যে সে মঞ্চদে বসেছে, সে সমস্ত কিছু ক্ষমতা শওকত জংকে দিতে চাচ্ছে তার খালা। তো এই জিনিসগুলা কি সিরাজদৌল্লা বুঝতে পেরেছে। তো সিরাজদৌল্লা বুঝতে পেরে তখন সে বুঝতে পারলো যে ঘরের শত্রুটাই হচ্ছে কি বড় শত্রু। এদেরকে যদি দমন যদি না করতে পারে, তাহলে সে কি এই মঞ্চদে সে সমস্ত কাজকর্ম সে সঠিকভাবে পরিচালনা করতে পারবে না। এটা কিন্তু সিরাজদৌল্লা কিন্তু বুঝতে পেরেছিল। এখন দেখো তখন কি করলো, তিনি প্রথমে প্রশাসনের কতিপয় রদবদল করলেন। তখন সিরাজদৌল্লা কি করলেন, যে প্রশাসনে যে যেখানে ছিল সেখান থেকে রদবদল করে ফেললেন সিরাজদৌল্লা বুঝতে পেরে। তখন কি করেছে, তখন দেখো বকশি পদ থেকে তখন মির্জাফর অপসারণ করে তখন মীর মঞ্চদকে ওই পদে নিয়োজিত করে। তখন দেখো তার যে পারিবারিক দেওয়ানি মোহনলালকে সচিব পদে উন্নয়ন করেন, উন্নতি করে দেন। তখন কি করেছে, যে পারিবারিক যে দেওয়ানি মোহনলাল ছিলেন, তখন তাকে কি করলে সচিব পদে তাকে উন্নতি করেন এবং তার মহারাজা উপাধি সহ যে প্রধানমন্ত্রী মর্যাদা দেওয়া হয়েছিল। এখন দেখো এই মোহনলালকে তখন কি করেছিল, দেখো এখন ওখানে যারা যে যে মানে প্রশাসনের যে যে সেখানে যেখানে ছিলেন, সেখান থেকে এক একজনকে তখন কি করলো, ওখান থেকে রদবদল করে তখন ওই মঞ্চদ পরিচালনা শুরু করে দিলেন। তখন দেখো তার এই মহারাজা উপাধি সহ এই প্রধানমন্ত্রী মর্যাদা তখন লাভ করেছিলেন। তখন দেখো এরপর যে নবাবের শত্রুদেরকে বিরুদ্ধে আঘাত হানায়, তখন নবাবের যে যে শত্রু ছিলেন তাদের বিরুদ্ধে কি করেছে, আঘাত এনেছে। প্রথমে তিনি দেখো ঘসেটি বেগম, তারপর মতিঝিল ও প্রাসাদ অবরোধ করে ও ধনরত্ন সহ তাকে নবাবের
মনসুরগঞ্জে প্রসাদে নিয়ে এসে তাকে কি করেছে কৌশলে নজরবন্দি করে রাখেন। তখন তাকে কি করলো, বসতি বঙ্গভূমিকে নজরবন্দি রাখলেন। তখন দেখো, তখন খালাতো ভাই যে শওকত ছিলেন, তখন কি করেছে, শওকত জংকে বিদ্রোহ করলেন, যে তাকে দমনের উদ্দেশ্যে তখন কি করেছে, পূর্ণিয়া অভিমুখে যাত্রা করলেন এবং যুদ্ধে পরাজিত ও নিহত করে পূর্ণিয়া দখল করলেন। তখন কি করলো, পূর্ণিয়া দখল করে নিলেন। তখন সিরাজের বিরুদ্ধে যে পারিবারিক ষড়যন্ত্র ব্যর্থ হয়ে তখন কি করেছে, প্রসাদের এই ষড়যন্ত্র নতুন ভাবে তারা শুরু করলেন। তখন কি করলো, তারা প্রসাদে তারা এসে তারা নতুন ভাবে ষড়যন্ত্র শুরু করে দিলেন। এদিকে দেখো, রাজ দরবারের যে প্রভাবশালী যে দেশীয় রাজবর্গ, অপরদিকে কি ছিলেন, ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর প্রতিনিয়ত তারা কি করেছে, সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করার ও পলাশীর যুদ্ধে এই পটভূমি তৈরি হতে থাকে। তখন দেখো, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিলেন, তখন এই সিরাজের বিরুদ্ধে প্রতিনিয়ত এই ষড়যন্ত্রটা তারা কি করতে থাকে, ষড়যন্ত্র করতে থাকে। এখন দেখো, এই পলাশী যুদ্ধ সম্পর্কে কিন্তু আমরা আহ, অনেক কিছু কিন্তু জেনে ফেললাম, যে পলাশী যুদ্ধ কার সাথে হয়েছিল এবং এর ঘরের শত্রু কে ছিলেন এবং তার পিতার নাম কি ছিলেন। দেখো, এখান থেকে কিন্তু আমি তোমাদের কিন্তু অনেক কিছুই কিন্তু বলে দিচ্ছি। এখন তোমরা এই জিনিসগুলা লিখে রাখবে, যে তার নানার নাম কি ছিলেন, তারপর কি সে কত সনে জন্মগ্রহণ করেছিলেন, তার পূর্ণ নাম কি ছিলেন। দেখো, এই জিনিসগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, কারণ এখান থেকে তোমাদের কিন্তু অনেক নৈবিত্য কিন্তু আসে। এবং পলাশী যুদ্ধ কত সনে হয়েছে, 1757 সনে, যা তোমাদের এই কোর্সটা কিন্তু শুরু হয়েছে কত থেকে বলো তো দেখি। তোমাদের কিন্তু এই কোর্সটা কিন্তু শুরু হয়েছে 1757 থেকে তোমাদের কিন্তু এই কোর্সটা শুরু হয়েছে। তার মানে পলাশী যুদ্ধ থেকে কিন্তু তোমাদের এটা শুরু হয়েছে 1971 সন পর্যন্ত যে শেষ হয়েছে। তাহলে দেখো, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, যে পলাশী যুদ্ধ হয়েছে 1757 সালে। তাহলে দেখো, এই পলাশী যুদ্ধ তোমাদের কিছু ঘটনা আমি তোমাদের বললাম, এই জিনিসগুলো তোমাদের একটু একটু করে মনে রাখতে হবে। তারপর দেখো, আরেকটা পয়েন্ট আমি যাব, আরেকটা পয়েন্ট নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব আজকে। যে দেখো, তোমাদের এখানে আরেকটা বিষয় আমি তোমাদের একটু বলে দিচ্ছি, যে তোমাদের এখানে যে যুদ্ধ আছে, পলাশী যুদ্ধ, বক্সারের যুদ্ধ, দুটো যুদ্ধ আছে এখানে। এই যুদ্ধ দুটো নিয়ে আমি আলোচনা করব। তারপরে দেখো, অনেক জীবনী আছে, জীবনীগুলো নিয়ে আলোচনা করবো। এগুলো কিন্তু অনেক সহজ, কারণ জাস্ট একটু তোমাদের কিন্তু মনে রাখতে হবে সনগুলো, যে কত সনে জন্মগ্রহণ করেছে, কত সনে মৃত্যুবরণ করেছে, কোন জায়গায় পেয়েছে। এই জিনিসগুলো একটু যদি তুমি যদি খাতায় সুন্দর করে লিখে রাখো, তাহলে কিন্তু এত কঠিন হওয়ার কথা না, এবং এগুলো কিন্তু সহজভাবে মনে রাখা যায়। তো যাই হোক, আজকে তোমাদের এই পলাশী যুদ্ধ নিয়ে কিছু ঘটনা আমি তোমাদের আজকে বলছি। এখন দেখো, পলাশী যুদ্ধ কারণটা এখন আমি তোমাদের মাঝে আলোচনা করবো, যে কারণটা কি ছিল। দেখো, পলাশী যুদ্ধের কারণ, যে প্রথম যে কারণটা ছিল, যে সিরাজ যখন মঞ্চদে বসে তখন কি করেছিল, তখন এই প্রচলিত তথা কথা অনুযায়ী অন্য অন্য যে ইউরোপের বণিকগণ উপটোকন সহ তখন কি করেছে, তাকে অভিনন্দন জানিয়েছে। যখন সিরাজউদ্দৌলা যখন মঞ্চদে বসে, তখন তাকে কি করেছে, অভিনন্দন জানিয়েছে। কিন্তু তখন দেখো, ইংরেজের যে বণিকগণ, তখন তারা কি করতে পারেনি, তা ইংরেজরা তা করেনি। তখন দেখো, তার স্বীকৃতি রীতি অপেক্ষা করা নবাবের প্রতি অসম্মান করেছে, নবাবের প্রতি কি করলো, অসম্মান করলো। এতে সিরাজ অপমানিত বোধ করেও ও ক্ষুব্ধ হন। তখন তাকে কি করলো, অপমান অপদস্থ করেছে, কিন্তু তাকে তারা সম্মান করেনি। এখন দেখো, দ্বিতীয় যে কারণটা ছিলেন, যে বাণিজ্যের শুল্ক তখন কি করেছে, ফাঁকি দিয়ে যখন ইংরেজরা ব্যক্তিগত ব্যবসা
অবাধের দত্তক ও ব্যবহারের তখন কি করেছে শুরু করলেও এদেশের ব্যবসায়ীরা তারা কি করেছে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হন। তখন নবাবের যে বাণিজ্য শর্ত মেনে চলার তখন কি করেছে নির্দেশনা প্রদান করলেও ইংরেজরা তা অমান্য করেছে। তখন কি করলো ইংরেজরা তারা এটা অমান্য করলো, পরে নবাব ইংরেজের প্রতি কি করেছে ক্রুদ্ধ হয়ে উঠলেন। তখন দেখো তৃতীয় যে কারণটা ছিল, তৃতীয় যে কারণটা ছিল সেটা ছিল কি ইংরেজের যে ইংরেজদের নবাবের যে আলিবুদ্দিন খানের সময় তখন কি করেছে বাণিজ্য করার তখন অনুমতি পেলেও তখন দীর্ঘ নির্মাণ করে অনুমতি তারা পায়নি। কিন্তু তখন কি করেছে এই সিরাজের রাজত্ব কালে দাক্ষিণাত্য যুদ্ধের অজুহাতে ইংরেজেরা তখন কলকাতা এবং ফরাসি তখন চন্দ্রনগরে তখন দুর্গ নির্মাণ শুরু করলেন এবং সিরাজের প্রতি তখন কি করেছে তাদেরকে এই দুর্গ নির্মাণে বন্ধ করতে আদেশ দেন। তখন কি করলো সিরাজ এই দুর্গ নির্মাণ করার তখন কি করেছে এই দুর্গ নির্মাণ করার সিরাজ তাকে দুর্গ নির্মাণের জন্য তাকে কি করেছে বন্ধ করার আদেশ দিয়েছেন। তখন এই আদেশে ফরাসিরা মান্য করে কিন্তু ইংরেজরা তা তা অমান্য করে। দেখো এখানে কি করেছে ফরাসিরা কিন্তু তার কথা মান্য করে চলেছে কিন্তু ইংরেজরা তা কথা সিরাজের কথা কখনো তারা মানেনি, অমান্য করেছে। তখন এই জন্য নবাব তাদের উপর অত্যন্ত তখন কি হয়েছে অনেক ক্ষিপ্ত হয়েছে যে সকলে তার কথা শুনছে কিন্তু ইংরেজরা কি করছে নবাবের কোনো কথা শুনছে না। এখন যে চতুর্থ যে কারণটা ছিল, এখন দেখো চতুর্থ কারণটা ইংরেজ নবাবের সিরাজের সাথে সন্ধি যাবতীয় ও শর্ত ভঙ্গ করে তখন কি করলো এই জনসাধারণের উপর অত্যাচার শুরু করলেন। তখন এই নবাবের কর প্রদানের অস্বীকার তখন জানিয়েছে যে নবাবের তারা কর দিবে না। তখন ফলে নবাবের সঙ্গে তখন ইংরেজের সম্পর্ক অবনতি তখন ঘটতে থাকে যে তারা ইংরেজরা তার কথা মান্য করেনি। তখন দেখো পঞ্চম যে কারণটা ছিল, পঞ্চম কারণটা যেটা ছিল সেটা আমরা দেখবো যে বড় খালা যে ছিলেন বসিটি বেগম তখন কি করেছে পুনিয়া শাসক ও শওকত জং নবাবের সিরাজের বিরুদ্ধে ঘোষণা করলেও ইংরেজরা নবাবের বিরুদ্ধে তাদেরকে সমর্থন করেন এবং এতে তাদেরকে নবাব ইংরেজের প্রতি অসন্তুষ্ট হন। তখন কি করেছে নবাব ইংরেজের প্রতি অসন্তুষ্ট হয়েছে। এখন দেখো ষষ্ঠ যে কারণটা ছিল সেটা এখন বলবো তোমাদের আমি যে এগুলা কিন্তু এই নবাবের প্রতি কিন্তু এই ষড়যন্ত্রগুলা কিন্তু ছিল, এভাবে তারা ষড়যন্ত্র করেছে, এভাবে নবাবের কথা তারা অমান্য করেছে, নবাবের কোনো কথাই তারা শুনতো না এবং ইংরেজরা তারা নবাবের কোনো কথাই কি করেছে অমান্য করেছে, কোনো কথাই ইংরেজরা শোনেনি এবং তার সাথে কিন্তু ইংরেজের সাথে কিন্তু তখন যোগ দিয়েছে ঘুষটি বেগম আর শওকত জং। তোমাদের সহজ ভাবে এই কথাটা আমি বলে দিচ্ছি যা বোঝার জন্য যে এখানে কিন্তু ষড়যন্ত্র কিন্তু শিকার হয়েছে কিন্তু সিরাজদৌল্লা। কিন্তু এই সিরাজদৌল্লা যখন ষড়যন্ত্রের শিকার হলো তখন তার ঘরের শত্রু কিন্তু বড় শত্রু, তাই না? এখন দেখো এখানে কিন্তু তার খালা এবং খালাতো ভাই কিন্তু তার কিন্তু প্রধান শত্রু ছিলেন এবং এর সাথে কিন্তু ইংরেজদের সাথে কি হলো তারা হাত মিলিয়েছে, যে ইংরেজের সাথে হাত মিলে দেখো নবাবের প্রতি তখন তারা ষড়যন্ত্র শুরু করে দিল। এখন দেখো ষষ্ঠ যে কারণটা ছিল সেটা হচ্ছে যখন ঘুষিটি বেগমের পক্ষে তখন কি করলো অবলম্বনকারী যে রাজা রাজবল্লভের পুত্র, রাজবল্লভের পুত্র কিন্তু কে ছিলেন কৃষ্ণদাস, রাজবল্লভের পুত্র। তখন কৃষ্ণদাস ও তার পরিবারের প্রচুর ধনরত্ন সহ তখন কি করেছে কলকাতা পালিয়ে গিয়ে ইংরেজদের আশ্রয় তখন কি করলো গ্রহণ করেছে, ইংরেজদের আশ্রয় তখন সে গ্রহণ করলেন। তখন কৃষ্ণদাসকে নবাবের তখন কি করলো সরাসরি তার নিকট ও সমর্পণের জন্য নারায়ণ দাসকে তখন কি করলো দূত হিসেবে তখন ইংরেজদের কাছে পাঠিয়ে দিয়েছে, দূত হিসেবে নারায়ণকে পাঠিয়ে দিল সিরাজদৌল্লা। তখন ইংরেজদের গভর্নর ড্রেক তখন নবাবকে দূতকে কলকাতা থেকে তখন কি করেছে অপমানিত করে বের করে দিয়েছে। তখন কি করলো নবাবের যে দূত গিয়েছিল তখন তাকে অপমান অপদস্থ করে সেখান থেকে ইংরেজরা কি করেছে তাকে
তাড়িয়ে দিয়েছে। তখন এই কৃষ্ণদাসকে ফেরত পাঠানোর অস্বীকার করলেন। তখন ইংরেজরা কি করলো, কৃষ্ণদাসকে পাঠাবে না, এজন্য তারা কি করলো, সে তারা ইংরেজটা অস্বীকার করলো। তখন ইংরেজদের এসব আচরণে নবাব অত্যন্ত তখন মনক্ষুণ্ণ হয় যে ইংরেজদের কোনো আচরণ তখন সিরাজদৌল্লা আর ভালো লাগে না। তখন দেখো 1756 খ্রিস্টাব্দ তখন নবাব ইংরেজদেরকে দুষ্টতার অধিষ্ঠিত হয়ে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তখন কি করেছে, চাইদের জন একটা বিরাট তখন কি করেছে, একটা বিরাট সৈন্যবাহিনী নিয়ে কলকাতা তখন কি করলেছে অভিমুখে তখন যাত্রা করলেন। তখন চাইরে জোরে তখন কলকাতার দিকে তখন কি করেছে, সৈন্যবাহিনী নিয়ে তখন যাত্রা করলেন। তখন দেখো নবাবের ও কাশিম বাজারে ইংরেজ যে কুঠি, কাশিম বাজারে যে ইংরেজ কুঠি দখল করলেন। তখন এই নবাবের এই অতর্কিত আক্রমণের ভীত পেয়ে গভর্নর গ্রেগ ও তার সঙ্গীরা কি করেছে, ফোর্ট উইলিয়ামে ছেলে ফুলতলা নামক স্থানে আশ্রয় দেন। দেখো যখন সিরাজদৌল্লা যখন তার সৈন্য নিয়ে যখন অতিক্রম করলেন, তখন কি করেছে, যখন তার যে গভর্নর গ্রেগ তার ওর সঙ্গীরা তখন কি করলো, এই ফোর্ট উইলিয়ামে ছেড়ে তখন তারা ফুলতলা নামক স্থানে তখন তারা আশ্রয় নেন। তখন ওরা সহজে নবাবের কলকাতা দখল করলেন। তখন যে আলিবউদ্দিন খান নাম অনুসারে তার নাম রাখলেন আলীনগর। তোমাদের এই আলীনগর সন্ধি সম্পর্কে থাকে না, প্রশ্ন তোমাদের থাকবে আলীনগর সন্ধি কি, তখন কিন্তু এই জিনিসগুলো তোমাদের লিখতে হবে। আলীনগর সন্ধি কি, এখান থেকে কিন্তু আমরা একটা প্রশ্ন কিন্তু পেয়ে গেলাম। এখন যখন তারা এখান থেকে চলে গেল, তখন ওই তার দাদার নামে অনুসারে কিন্তু ওই স্থানের নাম দেওয়া হয়েছে আলীনগর। তখন দেখো 1756 খ্রিস্টাব্দে তখন 20 জুন ফলোয়ারের ও তার সঙ্গীরা তখন কি করেছে, আত্মসমর্পণে বাধ্য হন। তখন এই বাধ্য হয়ে তখন আত্মসমর্পণের পর কোনো ইংরেজদের উপরে অত্যাচার করা হয়নি। তখন এই যে হলওয়ারের মুক্তিতে মিথ্যা প্ররোচনা চালায় এবং নবাবের আদেশে 146 জনকে ইংরেজদের বন্দি করে 18 ফুট দৈর্ঘ্য এবং 14.10 ফুট প্রস্থ বৈশিষ্ট্য ছোট একটি কক্ষে তখন কি করেছে, রাখা হয়েছে। তখন এই জুন মাসে প্রচন্ড গরম মধ্যে 123 জন শ্বাসবদ্ধ হয়ে মারা যায়, আর বাকি 23 জন কি হয়েছে, কোন রকম বেঁচে গিয়েছে। হলওয়ারের কর্তৃত্ব পরিচালিত যে কাহিনী, এটি ইতিহাসে অন্ধকূপের হত্যা কাহিনী নামে পরিচিত। আরেকটা প্রশ্ন পেয়ে গেলাম আমরা, অন্ধকূপের হত্যা কাহিনী বলতে কি বুঝছো, তখন কিন্তু তোমাদের এই জিনিসগুলো লিখতে হবে। অন্ধকূপের তোমার হ্যাঁ অন্ধকূপের হত্যা কাহিনী সম্পর্কে তুমি লিখো, তখন কিন্তু এই জিনিসগুলো তোমাদের লিখতে হবে। তাহলে আমরা কি পেলাম, দুটো কোশ্চেন পেয়ে গেলাম। এখন দেখো অন্ধকূপের হত্যা কাহিনীর পেছনে কোনো ঐতিহাসিক সততা খুঁজে পাওয়া যায় না। ইংরেজদেরকে নবাবের বিরুদ্ধে এই উত্তেজিত করাই ছিল এটি কাল্পনিক কাহিনীর উদ্দেশ্য। তাহলে এটা কাল্পনিক কাহিনীর উদ্দেশ্য ছিল এবং নবাবের বিরুদ্ধে এটি ইংরেজরা কি করেছে, উত্তেজিত করার জন্য এটা কি করে কল্পিত ভাবে এটি কাহিনীটা উল্লেখিত ছিল। এখন দেখো নওয়াব সিরাজদৌল্লা কলকাতার অধিকার করার পর সেনাপতি মানিক চাঁদকে তখন কি করেছে, এই কলকাতা রাখার দায়িত্ব রেখে রাজধানী মুর্শিদাবাদে ফিরে যায়। তখন এখানে তাকে দায়িত্ব রেখে দিয়ে তখন কি হয়েছে, যে মুর্শিদাবাদ চলে গিয়েছে। এখন দেখো ইতিমধ্যে তখন কি হলো, যে অন্ধকূপের হত্যা কাহিনী তখন এই নবাবের কর্তৃক কলকাতা দখলের সংবাদ তখন কি হয়েছে, মাদ্রাসে পৌঁছে গিয়ে ইংরেজের সেনাপতি তখন কোয়ার্টার সহ ও রবার্ট ক্লাইভ মানিক চাঁদ ও নামে মাত্র প্রতিরোধে ভেঙে কলকাতায় পুনরাদখল করেন। এবং নবাব তখন কি করেছে, চারদিকে এই ষড়যন্ত্র বেড়াজালে লক্ষ্য করে ইংরেজদের সাথে এই অবস্থায় তখন তারা এক অপমানজনক সন্ধি করতে বাধ্য হন। অপমানজনক তখন কি করেছে, সন্ধি করতে বাধ্য হয়েছে।
এই সন্ধি বিখ্যাত আলীনগরের সন্ধি নামে পরিচিত, নামে খ্যাত ছিল। তখন দেখো এই সন্ধির যে শর্ত ছিলেন, নবাবের দিল্লি সম্রাট তখন ইংরেজদের পক্ষে সকল যে বাণিজ্য সুযোগ সুবিধা, যুদ্ধ, ক্ষয়ক্ষতি প্রদান, টাকশাল নির্মাণ এবং দুর্গ সংস্কারের তখন কি করেছে অনুমতি প্রদান করতে তখন বাধ্য হন। তখন দেখো যে উচ্চবিলাসী ক্লাইভ, এটা কিন্তু তোমাদের কিন্তু থাকে, উচ্চবিলাসী কি ছিলেন, ক্লাইভ ছিলেন। উচ্চবিলাসী ক্লাইভের এরপর নবাবের উপরে সন্তুষ্ট হতে পারলেন না। তখন কি উচ্চবিলাসী যে ক্লাইভ ছিলেন তখন নবাবের উপরে কিন্তু সন্তুষ্ট হতে পারেনি। তখন এই বাংলায় ইংরেজদের কোম্পানির স্বার্থে সংরক্ষণের জন্য তখন কি করেছে, এই সিরাজকে সিংহস্রুত করার জন্য কতিপয় যে সমর্থনের যে ক্ষমতা লোভী, কুচক্রী, দেশদ্রোহিত ও বিশ্বাসঘাতকতার ব্যক্তিদের তখন কি করেছে সমন্বয় গঠিত একটি শক্তিশালী দলের সাথে গোপন ষড়যন্ত্র শুরু করলেন। তখন তারা কি করলো, আরেকটা জোট তৈরি করে তারা গোপন ভাবে ষড়যন্ত্র শুরু করে দিলেন। তাহলে দেখো এই ছিল তোমাদের পলাশী যুদ্ধের কারণ। তাহলে আমরা যে জিনিসগুলো আজকে আমরা দেখলাম যে পলাশী যুদ্ধের ঘটনাটা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত আকারে আমি তোমাদের বলে দিলাম। তো এটা কিন্তু একটা সহজ একটা টপিক, তাই না? এই জিনিসটা কিন্তু আমরা সকলেই জানি। তো এভাবে দেখবা যে যে টপিক তুমি যাবে তোমার কাছে সবগুলো সহজ মনে হবে, কারণ এই জিনিসগুলো আমরা ইতিহাসটা কিন্তু আমরা নিচে ক্লাস থেকেই পড়ে আসি। ওই জিনিসগুলো কিন্তু নতুন করে কিন্তু কোনো কিছু বোঝার, কোনো কিছু দেখার কিন্তু নেই, সবকিছু কিন্তু আমাদের জানার মধ্যে। তো জাস্ট একটু শুধু তোমাদের স্টাডি করতে হবে। তো পলাশী যুদ্ধের যে ঘটনাটা বললাম, যে আমি তো আর তোমাদের বিশ্লেষণ করে একটু বলছি যে পলাশী যুদ্ধের যে ঘটনাটা, যে মূল ঘটনাটা ছিলেন। তো দেখো ইউরোপের ইতিমধ্যে তখন কি করেছে, ব্রিটিশের যে ফরাসিদের মধ্যে শতবর্ষী যুদ্ধ শুরু করলেন। তখন এর সূত্র ধরে নবাবের নিজেদের সত্ত্বে তখন 1757 খ্রিস্টাব্দে ক্লাইভের ফরাসি বাণিজ্য কুঠি চন্দ্রনগরে দখল করেছিলেন। বাণিজ্য কুঠি কোথায় গঠন করলো? চন্দ্রনগরে। তখন ইংরেজদের এই অশুভ আচরণের জবাব দেওয়ার জন্য সিরাজের দাক্ষিণাত্য যে ফরাসি সেনাপতি ছিলেন, দেখো তখন কি করলো, 1757 খ্রিস্টাব্দে ক্লাইভ যে ফরাসি বাণিজ্য কুঠি কোথায় দখল করলো? চন্দ্রনগরে। তখন এর ফলে যে আত্মরক্ষার জন্য ফরাসি মুর্শিদাবাদে তখন কি করেছে, আশ্রয় গ্রহণ করেছে। তখন ইংরেজদের এই অশুভ উপলব্ধি আচরণে জবাব দেওয়ার জন্য সিরাজের তখন কি করলো, দাক্ষিণাত্য ফরাসি এই সেনাপতি তখন বসিরের সাথে পত্রলাভ করলেন যে দূরদর্শী ক্লাইভ তখন নবাবের কাজের উদ্দেশ্যে অনুধাবন করে মুর্শিদাবাদের সিংহাসনে ও সিরাজের পরিবর্তনে তাকে মনোনয়ন প্রার্থী প্রদানের সেনাপতি তখন কি করেছে, আলিবউদ্দিন খানের ভগ্নিপতি মীর জাফরকে কি করেছে, সিংহাসনে বসানোর জন্য ষড়যন্ত্র লিপ্ত হলেন। তখন এই সময় যে ষড়যন্ত্রের মধ্যে ছিলেন কে, কে ছিলেন, ধন ধনকুবেরের জগজ্যেষ্ঠ সেনাপতি মীর জাফর, রাজ দুর্বল ও উমিচাঁদ দেওয়ান রাজবল্লভ প্রমুখ। তখন নবাবের বিনিময়ে ইংরেজদের পণ্যের তখন 2 কোটি টাকার প্রদানের অঙ্গীকারে ক্লাইভের সাথে মীর জাফর আলী খান এবং গোপন চুক্তি তখন কি করেছে, স্বাক্ষর করেছে। এখন এই যে গোপন চুক্তির কথা তখন কি করেছে, উমিচাঁদ ফাঁস করার ভয়ে দেখে তখন কি করেছে, ক্লাইভের তাকে প্রচুর অর্থ তখন কি করলো, অর্থ প্রদানের জন্য অঙ্গীকার সহ একটি জাল চুক্তি তখন কি করেছে, তৈরি করেছে। তখন এই জাল চুক্তি তখন কি করলো, তখন ওয়াটারসন তখন স্বাক্ষর করতে অস্বীকার করলে ক্লাইভ নিজেই তখন কি করলো, তাকে স্বাক্ষর করে নেয়। তখন এই ষড়যন্ত্রের যে চূড়ান্ত পর্যায়ে তখন কি করেছে, ক্লাইভের নবাবের বিরুদ্ধে এই সন্ধি ভঙ্গের
মিথ্যা অজুহাতে তখন কি করলো, এই যুদ্ধ ঘোষণা করলো। তখন এই যুদ্ধে তখন সন্ধিসমূলক কার্যকলাপে নবাবের সাথে থেকে সচেতন ছিলেন। এজন্য তখন তারা কি করলো, 50টা কামান সহ 50,000 পদাতিক এবং 18 অশ্বারোহী সৈনিক এক বিশাল তখন কি করেছে বাহিনী মুর্শিদাবাদে তখন 23 মার্চ তখন কি করলো, দক্ষিণ ও ভাগীরথী নদীর তীরে মোতায়েন আদেশ দিলেন। তখন দেখো 1757 খ্রিস্টাব্দে তখন 22 জুন ক্লাইভে 8টি কামান সহ 1000 ইউরোপী এবং 2000 দেশি সৈনিকদেরকে তখন এই পলাশী হামলার কারণে অবস্থান নিলেন। তখন দেখো 1757 খ্রিস্টাব্দ 23 জুন এই ভাগীরথী নদীর তীরে পলাশী হামলার কারণে নির্ধারণ করা হয়। তাহলে কিন্তু আমাদের কিন্তু এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে যে পলাশী যুদ্ধ কত সনে হয়েছে, 1757 সালে 23 জুন। তখন দেখো যে ইংরেজদের যে সৈন্যবাহিনী তখন দেশপ্রেমিক মীর মদন মোহনলাল আক্রমণে তারা পদদস্ত করে মীর জাফরকে এই যুদ্ধক্ষেত্রে তখন কি করেছে, নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলেন। এবং মীর মদন এই সময় হঠাৎ গোলার আঘাতে নিহত হয়ে যান। তখন মোহনলাল ফরাসি সেনাপতি সিনফে যুদ্ধে চালিয়ে যেতে থাকে। দেখো সিনফের যুদ্ধ চালিয়ে যেতে থাকে এভাবে। তো তারপর দেখো এভাবে মৃত্যুর সংবাদ বিচলিত হয়ে পড়েন এবং সেনাপতি মীর জাফরকে তাৎক্ষণিক ডেকে পাঠান এবং বাংলার স্বাধীনতা রক্ষার জন্য অনুরোধ করলেন। তো পবিত্র কোরআন স্পর্শ করে বাংলার এই স্বাধীনতা রক্ষার মিথ্যা